প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন চর্চা.com সম্পাদক জনাব সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা। তো শিরোনামগুলো দেখে আমরা আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর। উপস্থিত ছিল বিএনপি, জামায়াত সহ 25 দল, অংশ নেয়নি এনসিপি সহ 5 দল। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, আজ আমাদের নবজন্ম হল। জুলাই সনদ দেশ পরিচালনা করবে আলী রিয়াজ। মানবজমিন, জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জামায়াতের আমিরের। জুলাই যোদ্ধাদের সরাতে লাঠিচার্জ, সংঘর্ষ, ভাঙচুর, আগুন। আমার দেশ, এনসিপি ছাড়াই জুলাই সনদে সই। বিএনপি, জামায়াত সহ 24 রাজনৈতিক দলের স্বাক্ষর। দাবির মুখে অনুষ্ঠানেই একটি ধারা সংশোধন। কালবেলা, কিছু দল সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না, নাহিদ ইসলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সেরা ফল করেও স্বপ্নভঙ্গের শঙ্কা। সময়ের আলো, জটিলতা কাটিয়ে জুলাই সনদ স্বাক্ষর, রাজনীতিতে নতুন সূচনা। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, ঐক্যের সুর নিয়েই নির্বাচনের দিকে যাব। রাকসু নির্বাচন, জয়যাত্রা চলছে শিবিরের। দেশ রূপান্তর, আমরা বর্বরতা থেকে সভ্যতায় এসেছি, প্রধান উপদেষ্টা বললেন। আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক, পুলিশের ইউনিটগুলোতে বিশেষ চিঠি, ভীতি ছড়াচ্ছে বেহাত আগ্নেয়াস্ত্র। খবরের কাগজ, জুলাই সনদ 2025, এক নজরে জুলাই সনদ। জুলাই সনদে সই করেনি যেসব দল। আলোকিত বাংলাদেশ, এনসিপির বিচক্ষণতার অভাব আছে ফখরুল। বিক্ষোভের মুখে সনদের 5ম দফার সংশোধন। বিক্ষোভ বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর। করতোয়া, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের সূচনা। শিক্ষকদের অনশন শুরু, রোববার যমুনা অভিমুখে পদযাত্রার চিন্তা। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে তো বলার অপেক্ষা রাখে না, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বিষয়টি প্রধান শিরোনাম এবং একাধিক শিরোনাম আমরা সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে দেখতে পাচ্ছি, সবকটি সংবাদপত্রেরই। তো বিষয়টি ঘিরে আমরা আলোচনা শুরু করতে চাই। ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর এবং পাশাপাশি আরেকটি শিরোনামে যেটি বলা হয়েছে যে যা রয়েছে অঙ্গীকারনামায়, আমরা আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ। জুলাই সনদ অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আমিও উপস্থিত ছিলাম। তা অনেক তর্ক বিতর্ক আলোচনার পর জুলাই সনদ সই হলো, এটি খুবই আনন্দের। তবে আরও আনন্দের হতো যদি সব দল মিলে, অন্তত আলোচনায় অংশগ্রহণকারী 30টি দল যদি সই করত, কিন্তু তা করেনি। এনসিপি সহ, এনসিপি এবং বামপন্থী 4টি দল আলোচনায় কেউ সই করেনি, বাকি 25টি দল করেছে। কারণ জুলাই সনদ সইটা খুব জরুরি ছিল, কারণ এই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। ভবিষ্যৎ বাংলাদেশের কাঠামো কী হবে, গতিপথ কী হবে, এটা ঠিক হওয়ার কথা। জুলাই সনদে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, আবার অনেকগুলো পৌঁছতে পারেনি। যেসবগুলো পৌঁছতে পারেনি, অনেক রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং সেগুলো সহই জুলাই সনদ আমাদের সামনে হাজির করা হয়েছে। এখন এর ভিত্তিতে সামনে পথ চলাটা, প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের নতুন জন্ম শুরু হলো, বাংলাদেশের নতুন জন্ম শুরু হলো। এখন সেই নতুন পথ চলা কতটা মসৃণ হবে, না
না ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে যেতে হবে সেই প্রশ্ন আছে। জুলাই সনদ এর ঐতিহাসিক তাৎপর্য আছে, কিন্তু আমরা অনেক ঐতিহাসিক তাৎপর্যকেই কিন্তু পরে আমরা হারিয়ে ফেলি, আমরা নাকচ করে দেই, উপেক্ষা করি। সেটি 90-এর যে 3 জোটের রূপরেখা, সেটি কিন্তু আমরা পরবর্তীকালে বাস্তবায়ন করিনি। এখন এটা বাস্তবায়নই হচ্ছে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোর আশু কর্তব্য হবে এই জুলাই সনদকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা। এখন জুলাই সনদে যারা সই দেয়নি তাদের অবস্থান কি হবে, এটা প্রশ্ন সামনে আসবে। যদিও ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন যে পরবর্তীকালেও সই দেওয়ার সুযোগ থাকবে। আমরা আশা করি যে তাদের যে আপত্তি সেগুলো আবার ঐকমত্য কমিশন বসতে পারে, প্রধান উপদেষ্টা বসতে পারেন, যে সেই আপত্তিগুলো নিয়ে আলোচনা হতে পারে। তখন জুলাই সনদ যেদিন সই হয় সেদিনও কিন্তু একটি ধারা পরিবর্তন করে বিশেষ করে জুলাই যোদ্ধাদের দাবি অনেকাংশে মেনে নেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা, তাদের পুনর্বাসন, ভাতা, পাশাপাশি আইনি সুরক্ষার কথা বলা হয়েছে। আমরা বাংলাদেশকে, সবার বাংলাদেশ হোক, দল, মত, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে, এখন যে প্রশ্নটি বড় হয়ে আসছে, জুলাই সনদ সই হলো, এর ভিত্তিতে নির্বাচনও হবে, কিন্তু জনগণের, বৃহত্তর জনগণের যে অভাব অভিযোগ, যে তাদের সমস্যা, সেগুলো দূর হবে কিনা। আজকে যখন জুলাই সনদ সই হলো, সেই সময় আমরা দেখলাম যে কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত শিক্ষক আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা কালো পতাকা মিছিল করবে কালকে। এরপরে তাদের কর্মসূচি হচ্ছে লাখ লাখ শিক্ষকদের ঢাকায় নিয়ে এসে মহা সমাবেশ করা। তা এই শিক্ষা ও শিক্ষার প্রতি উদাসীনতা বিগত সরকারগুলোর মতো এই সরকারেরও আছে। সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার প্রতি। আপনি দেখুন যে এইচএসসিতে এবার যে ফলাফল, অর্ধেকের কিছু বেশি, 58% গড়ে মাদ্রাসায় 75% কৃতকার্য হয়েছে। সেটা ধরে অনেক শিক্ষা বোর্ডের অর্ধেকেরও কম পাশ করেছে। আপনি দেখুন, এটি শুধু ওই শিক্ষার্থী বা তার অভিভাবকের ক্ষতি না, এটা পুরো রাষ্ট্রের ক্ষতি। এরা সবাই এসএসসি পাশ করে তারপর কলেজে ভর্তি হয়েছে, কিন্তু কলেজে তারা কেন অকৃতকার্য হলো? গত 1 বছরে কি তাদের ক্লাস পুরোপুরি হয়েছে? শিক্ষকরা কি পড়িয়েছেন বা পড়ানোর মতো সুযোগ ছিল কিনা? আমরা তো পড়ানোর মতো পরিবেশ ছিল কিনা? তারপরও জুলাই সনদকে আমরা স্বাগত জানাই এবং এটি বলা হয়েছে এর পরিমার্জন, এর সংযোজন, এর সুযোগ আছে। সেই সংযোজনটা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বৃহত্তর স্বার্থে যাতে হয়। এবং যে বলা হয়েছে যে ফ্যাসিবাদ বা স্বৈরাচার আর যাতে ফিরে না আসতে পারে, সেই সুরক্ষাগুলো দেয়া। এখানে তো প্রতিশ্রুতি পালন করবে কারা? রাজনৈতিক নেতৃত্ব যারা নির্বাচন করবেন, জয়ী হবেন, তারাই। সংসদ কার্যকর হবে কিনা? আমরা লিখিত অঙ্গীকারনামায় অনেক কিছু বলতে পারি, অনেক কিছু ঘোষণা করতে পারি, কিন্তু বাস্তব অনেক কঠিন, চ্যালেঞ্জপূর্ণ। রাজনৈতিক নেতৃত্বের যে মানসিকতা, সেই পুরনো ধারা পরিবর্তন হবে কিনা। এনসিপি একটি প্রশ্ন, যে এনসিপিকে নিয়ে যে তারা যদি, প্রথম হচ্ছে দুটো সমস্যা তাদের। একটা হচ্ছে নিবন্ধন এখনও পায়নি এবং তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাচ্ছে না। এই বিষয়টির দ্রুত সমাধান হওয়া উচিত। এখন এখানে আমরা নির্বাচন কমিশনের যুক্তিতর্ক শুনেছি, তাদের যুক্তিতর্ক শুনেছি। যদি নির্বাচন কমিশন সিদ্ধান্ত না দিতে পারে, এটা আদালতেও যেতে পারে, কিন্তু দ্রুত সিদ্ধান্তটা হওয়া উচিত, না হলে এই বৈরিতা আরও বাড়বে। দ্বিতীয় হচ্ছে যে আইনি ভিত্তির কথা বলা হয়েছে। আইনি ভিত্তিটা কীভাবে হবে? এখন আইনি ভিত্তি, এতগুলো আপত্তি সহ 84টি বিষয়ের উপর তো গণভোট হতে পারে না। গণভোট হতে পারে জুলাই সনদের প্রতি আপনার সমর্থন আছে কি নেই।
এবং সেখানে যাদের আছে তারা যাবে। এখন একটা প্রশ্ন হলো যে যদি জাতীয় সংসদ নির্বাচনের সময়, নির্বাচনের দিন এটি না হয়, অনেক রাজনৈতিক দল নির্বাচনের আগে করেছে। একটা হচ্ছে অর্থ ব্যয়, একটি নির্বাচনী যজ্ঞ সম্পন্ন করতে কোটি কোটি টাকার প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে যে এই নির্বাচনে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, সুতরাং রাজনৈতিক দলগুলো বা দলের নেতারা বা আমরা বলি যে 300 আসনের সম্ভাব্য প্রার্থীরা, তারা এই গণভোটের ব্যাপারে কতটা ভোটারদের টানতে, ভোটারদের নিয়ে আসতে কতটা উৎসাহী হবে। যদি উৎসাহী হয় হয়তো ভোটারের সংখ্যা বাড়বে, যদি উৎসাহী না হয়, তারা যে নিষ্ক্রিয় থাকলো, বিরোধিতাও করলেন, তাহলে কিন্তু একটা সংকট দেখা দিতে পারে যে ভোটার উপস্থিতি যদি 50% কম হয়, তখন সেটি কিন্তু এই জুলাই সনদ না, শুধু পুরো অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার সবাই প্রশ্নবিদ্ধ হবে, বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। এখন কারণ আমরা তো বাংলাদেশে 3টি গণভোট হয়েছে, প্রথম 2টি গণভোট হয়েছে সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য। এটি যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, এই গণ অভ্যুত্থানে যেখানে বৃহত্তর জনগণের সম্মতি ছিল, সেখানে গণভোট নিয়ে সম্মতি প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু যেটা প্রয়োজন ভবিষ্যতে, এই অঙ্গীকারনামাগুলো পূরণ করবে কিনা রাজনৈতিক নেতৃত্ব, সেই ব্যাপারে গণভোট হতে পারে। এখন সেখানে সেই গণভোটটা কবে হবে? জাতীয় সংসদ নির্বাচনের আগে না পরে? আগে হলে যে ঝুঁকি আছে যে যদি 50% কম উপস্থিতি থাকে, অর্থাৎ হায়ের পক্ষে যদি 50% কম ভোট পড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি গণভোট হয়, সেখানে উপস্থিতি কিন্তু বাড়বে। সেখানে একটা সম্ভাবনা থাকে যে প্রতিযোগী প্রার্থীরা তার পক্ষে যেমন ভোটারদের আনতে চাইবে এবং জুলাই সনদের পক্ষে হয়তো আনতে চাইবে। অনেকগুলো বিষয় আছে। 4টি বামপন্থী দল যে বিষয়ে আপত্তি জানিয়েছে, সেটা যৌক্তিক বলে মনে করি। এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করে বলতেন। রাষ্ট্রের মৌলিক বিষয়ে পরিবর্তন না আনা, আমাদের রাষ্ট্রের যে মৌলিক 4টি নীতি, এটি 72-এ হয়েছে বা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে বলে এটা আওয়ামী লীগের সম্পত্তি না, এটা হচ্ছে পুরো জাতির সম্পত্তি। এবং এই সংবিধানের আগে যে ঘোষণাপত্র ছিল, স্বাধীনতার ঘোষণাপত্র, যেটি 10 এপ্রিল 1971 সালের 10 এপ্রিল ঘোষণা করা হয়, সেটাও কিন্তু একটা সনদ বা দলিল, যে দলিলের ভিত্তিতে মুজিবনগর সরকার অর্থাৎ অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এখন আমরা সেই স্বাধীনতার ঘোষণাপত্রকে যদি নাকচ করে দেই, পরবর্তীকালে প্রধান উপদেষ্টার একজন সহযোগী, একজন বিশেষ সহকারী বলেছেন যে না, এটা ভুল হয়েছে, তারা স্বাধীনতার ঘোষণাপত্র বাতিল করেননি। কিন্তু মৌলিক নীতির ক্ষেত্রে কি হবে? কারণ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থাকে নাকচ করে কিন্তু বাংলাদেশের বাংলাদেশে অভ্যুদয় ঘটে, স্বাধীনতার যুদ্ধ হয়। এই মৌলিক প্রশ্নগুলো আজকে যারা জাতীয় ঐকমত্য কমিশনে আছে, যারা সরকারে আছেন, তাদের বেশিরভাগই কিন্তু যখন তারা টেবিলের ওপাশে ছিলেন, অর্থাৎ আন্দোলন সংগ্রামে ছিলেন, তখন কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে ছিলেন তারা। তখন কিন্তু তারা ধর্মনিরপেক্ষতার পক্ষে ছিলেন। তখন কিন্তু তারা রাষ্ট্রের সঙ্গে ধর্মকে আলাদা করার, রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার পক্ষে ছিলেন। আজকে তারা জনমতের দোহাই দিয়ে আপোষ করেছেন। রাজনৈতিক দলগুলো ভোটের জন্য আপোষ করে, ভোট পাওয়ার জন্যে নানা রকম সবিরোধী সিদ্ধান্ত নেন, নীতি পরিকল্পনা নেন। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সেটা প্রয়োজন ছিল না, অন্তর্বর্তী সরকারের সেটা প্রয়োজন ছিল না। কারণ অন্তর্বর্তী সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। কারণ গণ অভ্যুত্থান ঘটেছে দেশের সর্বশ্রেণীর ও পেশার মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে। তো সেখানে রাষ্ট্রধর্ম রেখে দিয়ে ধর্মনিরপেক্ষতা বাতিল করা বা নাকচ করা, এটি যৌক্তিক বলে মনে করি না। আধুনিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এটি সহায়ক হবে না।
তারপরেও আমরা বলতে চাই, যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন এটা পরিমার্জন সংযোজনের সময় আছে, সুযোগ আছে, ভবিষ্যতে এটা ওই পরিমার্জন হবে এবং বৃহত্তর জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা। আরেকটি বিষয় যে মানুষের এখানে শুধু রাজনৈতিক পরিকাঠামো কেমন হবে সেটার উপরই গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু অর্থনৈতিক যে কাঠামো, রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপ, উপরিকাঠামো। এখন অর্থনীতি যদি সাম্য ন্যায়ের ভিত্তিতে না হয়, ন্যায্যতা সততার ভিত্তিতে না হয়, অর্থনৈতিক কাঠামো যদি সেই পুরনো লুটেরা অর্থনীতি থাকে, তাহলে কোনো রাজনীতিতে কিন্তু এই যেসব সুবচন করা হয়েছে, যা লেখা হয়েছে, দলিলে সই করা হয়েছে, সেটা কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে না। সুতরাং রাজনৈতিক ন্যায্যতার জন্যই অর্থনৈতিক ন্যায্যতা প্রয়োজন। তো আমরা এই তো গেল বাম দলগুলো যেমন বলছিল যে ঘোষণার কারণে তারা স্বাক্ষর করেনি, আবার এনসিপির তরফ থেকে যেটি বলা হয়েছে যে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এবং আমরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাদ দিয়ে আরেকটি শিরোনাম দেখেছি যে কয়েকটি কিছু দল মিলে কাগজে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না। আবার অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এনসিপির বিচক্ষণতার অভাব রয়েছে। এটি নিয়ে যদি না, বিচক্ষণতার অভাব, এটা তো রাজনীতির মাঠে এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করে আসছে, কিন্তু এর থেকে বেরিয়ে আসাই ছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের প্রত্যয় বা আকাঙ্ক্ষা, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। এই রাজনৈতিক দলগুলো আজকে এনসিপির নেতারা যা বলেছেন, তারা তো দিনের পর দিন বৈঠক করেছেন, এমনকি প্রধান উপদেষ্টা তো একটা রাজনৈতিক সমঝোতার জন্য 6 জন নেতাকে, 3 দলের 6 জন নেতাকে জাতিসংঘ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। জাতিসংঘে তো খুব তাদের কাজ ছিল না, যে কাজটি ছিল যে একটা রাজনৈতিক সমঝোতা, আস্থা বিশ্বাসটা যাতে ফিরে আসে পারস্পরিক, আর সেটি তো হলো বলে মনে হয় না। এখন জাতির সাথে প্রতারণা করা হয়েছে, এই কথাটি অন্য কেউ বললে কিন্তু আমরা তাকে স্বৈরাচারের দোষর বলতাম, যে এরকম একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই সনদ যে সমস্ত দলগুলো মিলে বা অধিকাংশ দলগুলো মিলে করেছে, সেটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ আছে কিনা, সমালোচনা হতে পারে, কিন্তু এটাকে প্রতারণা বলা, তাহলে কিন্তু এই জাতীয় ঐকমত্য কমিশনের এতদিনের শ্রম, এতদিনের মেধা, এত সময় এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেটাকে পুরোপুরি নাকচ করা হয়। তবে আমরা মনে করি জাতীয় ঐকমত্য কমিশনের যে জাতীয় নাগরিক পার্টির, তার যৌক্তিক যে দাবি, যে আইনি ভিত্তি, আর সেটাই হওয়া প্রয়োজন বলে মনে করি, কারণ সেটা সরকারের অনেকে বলেছে এটা প্রয়োজন। কিভাবে হবে সেটা নিয়েই হচ্ছে যে এটা সংবিধানের, এটা গণভোটের মাধ্যমে হবে না নির্বাচনের পর জাতীয় সংসদ এবং সেই সংসদকেই আইনসভা হিসেবে ব্যবহার করা, অন্তত প্রথম অধিবেশনে সেভাবে হবে। এটি নিয়ে বিতর্ক আছে। আমার মনে হয় যে আলোচনার টেবিলেই এতগুলো বিষয়ে যখন ঐকমত্যে পৌঁছানো গেছে, এই বিষয়টিও পৌঁছানো উচিত, কারণ রাজপথের ফয়সালা তো আমরা দেখেছি কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, সেটি আমরা গত 16 বছর দেখেছি, গত 54 বছর দেখেছি। এর পুনরাবৃত্তি চাই না। গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা হচ্ছে পারস্পরিক আস্থা বিশ্বাসের আস্থায় নেওয়া। এখন এক দল যদি সবসময় অন্য দলকে বৈরী ভাবে, আর বিএনপি মহাসচিব যে কথাটি বলেছেন যে বিচক্ষণতার অভাব আছে, এটি তিনি বলতেই পারেন একজন প্রবীণ রাজনীতিক হিসাবে, কিন্তু বিচক্ষণতার অভাব শুধু কি এনসিপির? বিচক্ষণতার অভাব আরও অনেক রাজনৈতিক দলের আছে, আর সেটাও স্পষ্ট হওয়া উচিত। কারণ যেসব রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, তাদের অঙ্গীকার, কথা এবং কাজের মধ্যেও কিন্তু অনেকটা মিল পাই না। আমরা দেখেছি যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সেখানে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ ছিল, এবং জুলাই যোদ্ধাদের সরাতে লাঠিচার্জ, সংঘর্ষ, ভাঙচুর, আগুন, এই শিরোনামটি আমাদের সামনে রয়েছে। এটা না হলে এক ধরনের কি বলে, আমরা স্বস্তি পেতাম, এক ধরনের সর্বাঙ্গ সুন্দর যে অনুষ্ঠান এটা হতে পারত। আজকে জুলাই অভ্যুত্থানের 14 মাস পর সেই পুরনো দাবি দেওয়া, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের ভাতার ব্যবস্থা করা, এজন্য কেন মাঠে নামতে হবে? জামাত ইসলামের আমির কিন্তু একটা কথা বলছেন যে এই দিন পর্যন্ত যে তাদের মাঠে নামতে হলো, সেটা জাতির জন্য লজ্জা। এটি আমার মনে হয় যে
সরকারের যারা নীতি নির্ধারক তারাও বিষয়টি আমলে নিয়েছেন এবং তারা পরবর্তীকালে ঘোষণাও দিয়েছেন। তাদেরকে নিরাপত্তার কথা বলেছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছেন এবং তাদের আর্থিক সহায়তার কথা বলেছেন। সুতরাং এটি এতদিন সময় লাগলো কেন? আমরা তো তারা তো এইবারই প্রথম মাঠে নামেননি, অনেকবার মাঠে নেমেছেন, রাস্তা অবরোধ করেছেন এবং পুলিশের সাথে এই যে সংঘর্ষের ঘটনাটি ঘটল, এখন এটি মানে ঘটা উচিত ছিল না। মানে তাদের যে দাবি দেওয়া এই বিক্ষোভের পর বা আন্দোলনের পর মেনে নেওয়া হলো, সেটি আগে মেনে নেওয়া যেত। কিন্তু আমাদের সরকারগুলো তো অনেকটাই বধির এবং কালা, মানে কালা এবং অন্ধ। তারা সহজে দেখেন না, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। ভাবছিলাম যে অন্তর্বর্তী সরকার হয়তো ভিন্ন পথে চলবে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যে রাজনৈতিক সরকারগুলোর মতোই তারা কথা ও কাজে মিল রাখতে পারেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফল নিয়ে সংবাদ শিরোনাম রয়েছে। জয়যাত্রা চলছে শিবিরের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ও এজিএস সহ 23টি পদের 20টিতেই জয় শিবির সমর্থিত প্রার্থীদের। হ্যাঁ, এটি তো ধারাবাহিকতা বলবো যে জাকসু এবং চাকসুর ধারাবাহিকতাই রাজশাহীতে। তবে রাজশাহীতে সাধারণ সম্পাদক পদ, সেটা কিন্তু অন্য ছাত্র সংগঠনের যে নেতা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের একজন। জাহাঙ্গীরনগরে যেমন জিএস পদও কিন্তু একইভাবে পেয়েছিলেন। চট্টগ্রামে এজিএস পদটি ছাত্রদল পেয়েছে। এটি বলবো যে ছাত্রদলের একমাত্র উল্লেখযোগ্য সাফল্য যে তারা এই চারটি ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে আর কোথাও নিজেদের জায়গা করে নিতে পারেনি। এটা করেছে। তাদের ভুল ত্রুটি কী ছিল, ভুলভ্রান্তি? তারা বলেন যে 15 বছর ক্যাম্পাস যেতে পারেনি। গত 14 মাসে তারা কী করেছেন? তারা সাধারণ শিক্ষার্থীদের মানে কল্যাণে বা তাদের বিপদ আপদে কতটা পাশে দাঁড়িয়েছেন, এই প্রশ্ন তো এসেছে। এবং যে সংগঠনটি জয়ের ধারা অব্যাহত রাখলো, তাদের শক্তি কোথায় সেটাও দেখার বিষয়। এবং তারা কিন্তু তাদের যে গঠনতন্ত্র, ইসলামী ছাত্র শিবিরের যে গঠনতন্ত্র, সেটি কিন্তু সামনে আনেনি। এমনকি তারা চারটি ছাত্র সংসদে নির্বাচন করেছে তাদের নামের আড়ালে। তারা কিন্তু ছাত্র শিবির প্যানেল দেয়নি। ছাত্রদল যেমন দিয়েছে, অন্যান্য বাম ছাত্র সংগঠন দিয়েছে। তারা সমন্বিত একটি কমিটির একটি প্যানেল দিয়েছে, যাতে শিবিরের পাশাপাশি অন্য দলের বা অন্য মতের প্রার্থীরাও ছিল। এই যে নিজের পরিধিটাকে বাড়ানো, এটি যদি কৌশলও হয় তাকেও কিন্তু সাধুবাদ জানাতে হবে। অন্যরা তো এই কৌশলটা নিতে পারেননি। যখন ডাকসু বা জাকসুর নির্বাচনের পর আমার মনে হয় অন্য ছাত্র সংগঠনগুলো সজাগ হওয়ার কথা। এবং অন্য ছাত্র সংগঠনগুলো তারা যে মানে অভিভাবক সংগঠনের শাখা হিসেবে কাজ করে, এটি উচিত না। ছাত্র সংগঠন স্বাধীন, স্বতন্ত্র, তাদের সত্তা থাকা উচিত। রাজনৈতিক মতাদর্শিক যাদের সাথে মিল আছে, সেটি অভিভাবক প্রতিষ্ঠান হতে পারে, অভিভাবক হওয়া উচিত না। কারণ যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা নিজেদের এত বড় আন্দোলন যখন ছাত্রদের নেতৃত্বে হলো, তারা কেন নিজেদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারবে না? আমরা ভবিষ্যতে, এবং 4টি নির্বাচন হয়েছে, ছোটোখাটো ভুল ত্রুটি, ব্যত্যয় বিচ্যুতি ঘটেছে, কিন্তু নির্বাচনের ফলাফল কিন্তু সবাই মেনে নিয়েছে। আমরা আশা করব জাতীয় নির্বাচনে এই ধারা বজায় থাকবে, যারাই জয়ী হোক সেটি অন্যরা মেনে নেবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর যে ফল, তাকে ঘিরে আলোচনা একটি বিষয় এরকম দেখা যায় যে জাতীয় নির্বাচনে এই ধারার কোনো প্রভাব পড়বে কি পড়বে না, আপনার কি মনে হয়? দুটোর মধ্যে পার্থক্য আছে, আবার একেবারেই পড়বে না এটাও বলা যায় না। কারণ চারটি ছাত্র সংসদ নির্বাচনে, কারণ এই চারটি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা তো শুধু চট্টগ্রামের লোক না, ঢাকার লোক না, বা রাজশাহীর লোক না, তারা সারা দেশ থেকে এসেছেন। কিন্তু সারা দেশের জনপদে, সারা দেশের যে নির্বাচনী আসনগুলোতে তাদের তো একটা প্রভাব থাকবে। আবার ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি এক নয়, এটাও মনে রাখতে হবে যে ছাত্রদের মধ্যে যারা জনপ্রিয়, সাধারণ মানুষের মধ্যে তারা জনপ্রিয় নাও হতে পারে। এখন
অন্য রাজনৈতিক দলের যারা বিজয়ী হয়েছে তার বিপরীতে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন বা করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। প্রথমত হচ্ছে যে তারা তাদের সাংগঠনিক শক্তি দেখাতে পারবেন কিনা, সাংগঠনিক ঐক্য দেখাতে পারবেন কিনা। কারণ তো আমরা দেখি যে আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলগুলো তাদের প্রতিটি কমিটি গঠন থেকে শুরু করে সব ক্ষেত্রে বিবাদ, পারস্পরিক অভিযোগ, পাল্টা অভিযোগ এবং এক ধরনের নানা রকম গ্রুপিং, এটি কিন্তু ছাত্র শিবিরে নেই। সুতরাং এই যে অমুক নেতার অনুসারী হওয়া, এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। যে কমিটি হোক সেই কমিটি পরিচালনা করবে এবং কমিটি হতে হবে গণতান্ত্রিকভাবে। একটু উপর থেকে চাপিয়ে দিলে কিন্তু হবে না। অনেক অনেক ধন্যবাদ জনাব সোহরাব হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।